খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ ঢাকায় আসছে চিকিৎসকদের মূল দল। রোগ মুক্তি কামনায় গ্রামের বাড়ি ফেনী সহ বিভিন্ন স্থানে বিশেষ দোয়া। সাবেক প্রধানমন্ত্রী সহ জিয়া পরিবারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের। হাসপাতালে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। ফেসবুকে আওয়ামী পন্থীদের রিভিউ বম্বিং টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স। ক্ষতির শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। 2 যুগ পর নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ। বিচারকদের নিয়োগ, পদোন্নতি থাকবে প্রধান বিচারপতির হাতে। রাজনৈতিক হস্তক্ষেপ অবসানের আশা। টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নানা জল্পনা। প্রার্থী ঘোষণা বিলম্বে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের মিটিং মিছিল এলাকা জুড়ে। চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত পরিশোধ স্কিমের খসড়া। সবার আগে অর্থ ফেরত পাবেন সঞ্চয়ী ও চলতি হিসাবধারীরা। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন, বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আজ আসবে চিকিৎসকদের মূল দল। এদিকে গতরাত 12:30টার দিকে হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, আর কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তাতে লাগবে না তা না, আমি বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন, এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই। পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন অত্যন্ত অসুস্থ। ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এবার একটু সরাসরি যোগ দিতে চাই আমার সহকর্মী তাজনুর ইসলামের সঙ্গে। তিনি এই মুহূর্তে হাসপাতালের সামনেই আছেন।
তাজনুর, আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি, একটু জানাবেন? প্রথম বিষয় হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে ব্রিফিং আমরা গত কয়েকদিন ধরে কাভার করছিলাম, জানছিলাম তথ্য তাদের মাধ্যমে, আজকে এই সকালবেলাতে এসেও এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই জন্যই গণমাধ্যম কর্মীরা ঠিক প্রধান ফটকে অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল একেবারে সামনে যে জায়গাটি সেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন সেই খবরটি জানানো হবে। যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না, বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে। সেটি বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে মানুষ জানতে চায়। তবে একটি বিষয় আজকে সকালবেলাতে যেই চিত্রটি সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে পুলিশ সদস্যদের এই ফটকে উপস্থিতি। অর্থাৎ একেবারে সকালবেলাতে আমরা যখন এসেছি তখন দেখলাম যে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য গত রাত থেকেই তারা দায়িত্ব পালন করছিলেন। আজকে এসে কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা যখন এই 8টার বুলেটিন আমাদের শুরু হলো তার 10 মিনিট আগে রাতের যেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল বা রাতের যে ইউনিট ছিল তারা চলে গিয়ে আবার নতুন করে আজকে সকালবেলাতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও এই ইউনিটটির তদারকিতে ন্যস্ত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো কিংবা এই ঘটনাগুলো খানিকটা বার্তা মানুষের কাছে বিভিন্নভাবে দেয়। যেমন এই যে আসা যাওয়ার পথে বিভিন্ন মানুষজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খবরটি জানার চেষ্টা করছেন। নেতাকর্মীরা অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে, সবার আসলে একটি জিজ্ঞাসা যে ভেতরের আসলে পরিস্থিতি কি, কেন এত পুলিশ বাড়ানো হয়েছে, কেন সবাই এত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। সুতরাং এগুলো বিভিন্ন রকমের ধারণা তৈরি করে। সেই ধারণাগুলো স্পষ্ট হবে কেবল তখনই, আপনি যেমনটি বলছিলেন যে দলের তরফ থেকে যেই মুখপাত্রকে ন্যস্ত করা হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার এস.এম. জাহিদ, তিনি কেবলমাত্র যখন গণমাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন সেই সময় গিয়েই কেবলমাত্র মানুষ সঠিক তথ্য কিংবা যেই তথ্যটি জানতে চায় সবাই সেই তথ্যটি জানা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আসলে নানা রকম ধোঁয়াশা, নানা রকম অপপ্রচার সেটি তো নানানভাবে থাকেই এবং এই তথ্যের ঘাটতি কিংবা এই তথ্যের যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু নানা রকম অপপ্রচার গুজব সেটি গতকাল রাতেও আমরা প্রায় রাতভর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে দেখেছি যে নানা রকম তথ্য ছড়ানো হচ্ছে। সেই তথ্যগুলোতে কেউ যেন কান না দেয় কিংবা সেই তথ্যগুলো কেউ যেন আর বেশি করে শেয়ার না করে কিংবা সেটি আর না ছড়ায়, সেই ব্যাপারেও বিএনপির তরফ থেকে গতকাল রাতেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে। তবে মূল কথা যেটি যে খালেদা জিয়া সত্যিকার অর্থেই ভালো নেই এবং এই ভালো না থাকার খবরটি আসলে সবশেষ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সেই কথাটি জানার জন্যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিছুক্ষণ পরপরই নানা রকম মানুষজন এসে সেই জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে থাকছেন কিংবা কথা বলার কিংবা জানার চেষ্টা করছেন। মূলত অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটির জন্য এবং এই যে একটা কঠোর নিরাপত্তা সেটি আসলে দরকার ছিল, কারণ চিকিৎসকরা খুব বিব্রত বোধ করছিলেন, একটা জটলা তৈরি হয় সেখানে। ধন্যবাদ তাজনুর সবশেষ আপডেট দেওয়ার জন্য। এদিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যরাতে হঠাৎ হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপনা সহ নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গেছে। 3বারের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে। শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এ.জেড.এম. জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং, আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা
প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু? তিনি শিগগির চলে আসবেন। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। ফেনীর ফুলগাজীর শ্রীপুর, যেই মাটিতে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা, আজ সেই এলাকা জুড়ে উদ্বেগ, প্রার্থনা আর অপেক্ষা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিনই চলছে দোয়া ও কোরআন খতম। দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া, সেই কামনাই নেতাকর্মীর। ফেনীতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। পিতৃভূমির এই আসন থেকে কখনোই খালি হাতে ফেরেননি খালেদা জিয়া। স্থানীয়রাও উজাড় করে দিয়েছেন ভালোবাসা। মানুষের ভালোবাসার প্রতিদান দিতেও কার্পণ্য করেননি বিএনপি চেয়ারপারসন। যতদিন ক্ষমতায় ছিলেন এলাকার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। নির্মাণ করেছেন হাসপাতাল, স্কুল, কলেজ, সড়ক, মহাসড়ক। শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই ফেনী পরিণত হয় ধানের শীষের ঘাঁটিতে। ফেনী সদর হসপিটাল, সেকেন্ড হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো উনি করেছেন। এমনকি এগুলা ডেভেলপমেন্ট তার সাথে সাথে আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলোর কথা বলেছি, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি, সবগুলা ইনশাআল্লাহ উনার নিয়ত আছে। উনি আমার সাথে কথা দিয়েছেন যে বিপি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে ইনশাআল্লাহ আমি এগুলা সম্পূর্ণ পূরণ করব। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থা ফেনীর সদর হসপিটালকে আইসো সজ্জায় উনি উন্নত করেছেন। এটার মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ করেছেন। এটার মধ্যে উনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট করেছেন। ফেনীর মেয়ে খালেদা গর্বমতের আলাদা। এই নিয়ে যেন বেগম খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, বেগম খালেদা জিকে যেন আমাদের মাঝে রাখতে পারে, আল্লাহ রাখেন, আমরা এই আশাই করি। ফেনীর উন্নয়নের রূপকার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিন চলছে দোয়া ও কোরআন খতম। দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া, সেই কামনা নেতাকর্মীর। আমি আল্লাহর দরবারে নিজের সেরাই দোয়া করাইছি, দোয়া চাইছি ওলিদের কাছে, ওনার জন্য, সবের জন্য। সবাই কান্না ছাড়া কোনো হাইস নেই। সবাই বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে দল বদল নাই, সবাই এলে দুঃখ করে, সবাই এলে কান্না। 17 বছর অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট করছে রোগে এবং এই দেশের জনগণের জন্য রাজপথে আন্দোলনে অনেক কষ্ট করছে। এখন সুদিন আসছে আর আমাদের নেত্রী অসুস্থ পড়ে গেছে, এই জন্য সারা দেশে সবাই কাঁদতে আছে। সময় ওনার জন্য আমাদের মন কাঁদে সবসময়, আমাদের না শুধু, এখানে গরিব দুঃখী জনতা সবাই মন কাঁদতেছে। সবাই অনেকজনে দেখাইতে পারতেছে না, অন্ধকারে বসে বসে কান্না করতেছে। বেগম খালেদা জিয়ার স্মৃতিঘেরা ফেনীর শ্রীপুর মজুমদার বাড়ি। বিএনপির চেয়ারপারসনের স্মৃতিঘেরা বাড়িটি ঘিরে রয়েছে নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা। বাড়িটি জুড়ে যেন খালেদা জিয়ার মমতার স্পর্শ। এখন পুরো বাড়িতে শুনশান নীরবতা। জারিন অর্নি, যমুনা নিউজ। সামাজিকভাবে কোণঠাসা হয়ে এখন অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। নানান ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বট বাহিনী চালাচ্ছে অনলাইন মব। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ, কিভাবেই বা পরিচালিত হচ্ছে এসব পেজ, জানবো সুমাইয়া ঐশীর রিপোর্টে। রাজপথে ক্ষণিকের ঝটিকা মহড়া, কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান, এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি, তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব। কি এই অনলাইন মব? তা জানতে গেলে নজর দিতে হবে দেশীয় রিউমার স্ক্যানার ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে। 30 নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় 1000 ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম। আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে। এমন কয়েক হাজার অ্যাকাউন্টের মধ্যে এবার একটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা যাক।
ডিসমিস ল্যাবের ফেসবুক পেজের রিভিউ অপশনে অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে এই অ্যাকাউন্টটি। এবারে এর ভেতরে ঢোকা যাক। অ্যাকাউন্টের শুরু থেকেই উগ্র আওয়ামীপন্থী মনোভাব স্পষ্ট এবং একই সঙ্গে এটি যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় সেটিও বোঝা যাচ্ছে। এমন আরও হাজারো ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ডিসমিস ল্যাব, যেগুলো ডিজিটাল মব চালাচ্ছে দেশীয় মিডিয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে। কিছু অ্যাকাউন্ট রং চড়ানো ভারতীয় সংবাদ মাধ্যমে পজিটিভ রিভিউ দিচ্ছে, একই অ্যাকাউন্ট আবার দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দিচ্ছে নেগেটিভ রিভিউ। অনলাইন মবের এমন আরও উদ্বেগজনক তথ্য পেয়েছে ডিসমিস ল্যাব। এ সংক্রান্ত রিসার্চ টিমের সদস্য রাশো জানালেন, এসব অ্যাকাউন্ট থেকে দিনে সুনির্দিষ্ট একটি সময়ে কমেন্টগুলো করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডও। কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে এগুলা ছড়ায়, কোন একটা কোঅর্ডিনেটেড ওয়েতে স্পেসিফিক একটা টাইম স্প্যানের মধ্যে হয়, যে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কোন একটা সময়ের মধ্যে এটা হচ্ছে, এবং তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামীপন্থী এসব ফেক পেজের একটা বড় অংশ বিভিন্ন খাবার এমনকি মশলার নামেও খোলা হয়েছে। সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নামে স্যাটায়ার পেজও খোলা হয়েছে, যেখানে ওই দল সম্পর্কে নানান অপতথ্য ও মিম ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে নেট দুনিয়ায় তৈরি হয়েছে একরকম বিশৃঙ্খলা। হতে পারে গণমাধ্যম বা কোনো সিওসিও একটা প্রতিষ্ঠান বা ধরেন পলিটিক্যাল যারা বিশ্লেষণ করে তাদের পেজে যাচ্ছে। সাধারণত আমি যে যখন নেগেটিভ কমেন্ট দেখবো, আমি যদি সাধারণ ইউজার হয়ে থাকি বা ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা পেজে যাচ্ছি, তখন ওইটা থেকেই কিন্তু আমার মধ্যে একটা মতামত তৈরি করে ফেলে নিজের মধ্যে, লাইক যে এই পেজটা নিয়ে এরকম বলা হচ্ছে, নেতিবাচক বলা হচ্ছে, তার মানে মনে হয় পেজটা সঠিক নয়। এগুলোকে চ্যালেঞ্জ করে আবার তৈরি হয়েছে পাল্টাপাল্টি আরও কিছু পেজ। আওয়ামী বট অ্যাকাউন্টগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এখনই ব্যবস্থা না নিলে অনলাইন মহামারী হয়ে ফিরতে পারে বট অ্যাকাউন্টগুলো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারির মাধ্যমে মন্ত্রণালয়ের শাসন থেকে বিচার বিভাগ মুক্তি পেয়েছে বলে জানান আইনজীবীরা। অধস্থন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও ছুটির ক্ষমতা বিচারপতির হাতে থাকায় বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপের ইতি ঘটবে বলে আশাবাদী আইন সংশ্লিষ্টরা। এদিকে এরই মধ্যে পৃথক সচিবালয়ের সচিবও নিয়োগ হয়েছে। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছিল টানাপোড়েন। সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের ছুটি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির হাতে ছিল। তবে এতদিন সেই ক্ষমতার চর্চাসহ অপপ্রয়োগও করে আসছে আইন মন্ত্রণালয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি। নতুন অধ্যাদেশের ফলে নিশ্চিত হচ্ছে আদালতের আর্থিক স্বাধীনতাও। তবে 50 কোটি টাকার বেশি খরচে অনুমোদন লাগবে অর্থ মন্ত্রণালয়ের। খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ 53 ইয়ার্সে, সেটির অবসান ঘটবে। 1999 সালে আলোচিত মাজদের হোসেন মামলার রায়ে প্রথম স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়। তবে তা বাস্তবায়নে বিলম্ব হয় হতাশা প্রকাশ করেন মাজদার হোসেন। 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য, না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। এদিকে আলাদা সচিবালয়ের মাধ্যমে দ্বৈত শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ মুক্তি পাবে বলে মনে করেন আইনজীবীরা। যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, গণতন্ত্রকে সুসংহত করতে পারবো। এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির
একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। তবে এই সংস্কার বিচার বিভাগে কতটা আমূল পরিবর্তন আনে তাই এখন দেখার বিষয় বলছেন আইনজীবীদের অনেকে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হচ্ছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের অনুমোদন নিয়ে দ্রুতই তা প্রকাশ করা হবে। সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী এবং চলতি হিসেবের অর্থ। সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু হলেও অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের প্রশাসকরা। সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায়। তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ। পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। নতুন ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেওয়া হবে এমডি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা। অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। দুর্দশাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর জমা আছে 1,42,000 কোটি টাকারও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও ভূকম্পন অনুভূত হলো বাংলাদেশে। রাত 12:55 ভূমিকম্প হয়। প্রাথমিক তথ্য বলছে 4.9 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির মনিওয়া শহর থেকে 104 কিলোমিটার দূরে অনুভূত হয়েছে এই কম্পন, ভূপৃষ্ঠ থেকে প্রায় 107 কিলোমিটার গভীরে। মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশে এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য অবশ্য পাওয়া যায়নি। টাঙ্গাইল 5 অর্থাৎ সদর আসনে এখনও মনোনয়ন ঘোষণাই করেনি বিএনপি। কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাকি জেলা সেক্রেটারি ফরহাদ ইকবাল, কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রার্থী ঘোষণা বিলম্বে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। নিয়মিত চলছে মিটিং মিছিল। টাঙ্গাইলের মোট 8 আসনের 7টিতেই মনোনয়ন দিয়েছে বিএনপি, দেয়নি শুধু সদরে। মনোনয়ন স্থগিত রাখায় চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যাশী প্রার্থীদের নিয়মিত মিছিল সমাবেশে সরগরম টাঙ্গাইল 5 আসনের রাজপথ। সদরের সবচেয়ে বেশি আলোচিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। রাজনীতিতে দুজনই সক্রিয়। মনোনয়ন বিলম্বে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও প্রশ্ন, কে পাবেন মনোনয়ন, জেলা নাকি কেন্দ্রীয় নেতা? যে আমাদের সদরের জন্য কাজ করবে তারাই ভোট দিব। যে জনগণের সেবায় নিয়োজিত থাকবে সবসময়, তাকে টাঙ্গাইল সদরে আমরা দেখতে চাচ্ছি। এই আসনে এমন একটা প্রার্থী আসুক, সন্ত্রাসী রাহাজানি এটা না হোক, জানি সবাই সাধারণ জনগণ সুস্থভাবে চলতে পারে। জনগণ যাকে চাবে তাকে দিলেই ভালো হবে। টুকু সমর্থকদের আশা, কেন্দ্রীয় এই নেতার হাতেই যাবে ধানের শীষ। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতির ছোট থেকে বেড়ে ওঠা সদরেই তিনি বলেন, যে সিদ্ধান্তই আসুক তা এখানকার মানুষের ভালোর জন্যই আসবে। ঢাকার পাশে টাঙ্গাইল, উন্নয়নের ছোঁয়া নেই। উন্নয়নের দিক দিয়ে আমি সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ। আগামী দিনে এই ধানের শীষ টাঙ্গাইল সদরে
ব্যাপারে ওনারা আমার ব্যাপারে চিন্তা করবেন আশা করি। অন্যদিকে ফরহাদ সমর্থকদের মতে ঘরের ছেলেকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে দল। যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় এবং এখানে তারা স্থানীয় প্রার্থী চায়। আপনারা জানেন 54 বছরের ইতিহাসে টাঙ্গাইল সদরে বাইরের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারে নাই। আমরা যেই মনোনয়ন পাবো আমরা ধানের শীষে ভোট দেবো। এখানে ব্যক্তি আমরা প্রচারণা করলেও কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্যটা ধানের শীষ। এই আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান অসুস্থতাজনিত কারণে এবার মনোনয়ন ফরম নেননি। ফলে টাঙ্গাইল 5 আসনের মানুষ এখন অপেক্ষায়। সদর আসনে বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে লড়তে হতে পারে জামায়াতের প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা আমির আহসান হাবিব মাসুদ ও এনসিপির সম্ভাব্য প্রার্থী জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেলের সঙ্গে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, আমরা যতটুকু খবর পেয়েছি সুনামগঞ্জ এবং বরিশালে কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। আমরা উভয় খবরই জানবো। আমার সহকর্মীরা যোগ হয়েছেন ইতিমধ্যে আমার সঙ্গে। তবে প্রথমে আমরা সুনামগঞ্জে যেতে চাই। সোহানুর রহমান সোহান আমার সঙ্গে যোগ দিয়েছেন। সোহান, যেমনটি বলছিলাম, 4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এবং আজকে যে পরীক্ষা সেটিও স্থগিত করা হয়েছে। অবশ্য এতে ঝুঁকির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। কি বলছেন তারা এবং সেই সাথে অভিভাবকদের প্রতিক্রিয়াও জানাবেন। 4 দফা দাবিতে সারা দেশেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। সেই কর্মবিরতির অংশ হিসেবে সুনামগঞ্জের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। 5টি পরীক্ষা তারা নিয়েও ফেলেছেন। শিক্ষার্থীরা 5টি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে গতকালকে থেকে তারা 3 দিনের কর্মসূচিতে গেছেন কর্মবিরতিতে। সেই কর্মবিরতিতে যাওয়ায় গতকাল সোমবার থেকে পরীক্ষা স্থগিত করেছেন এবং নোটিশ দিয়েই সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। এরপর থেকে আমরা দেখেছি গতকালকেও অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিলেন। আজকেও 9টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, মর্নিং শিফটের। 8টা থেকেই আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থীরা এখানে এই স্কুলে এসে তারা ফিরে যাচ্ছেন। তো আমি গতকাল রাতেও কথা বলেছি এই স্কুলের যিনি শিক্ষকরা আছেন তাদের সাথে। তারা বলছেন তাদের যে কেন্দ্রীয় সংগঠনের 3 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি যদি তারা কর্মসূচির মধ্যেই সরকার তাদের সিদ্ধান্ত মেনে না নেয় তাহলে তারা কিন্তু পরবর্তী যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত কিন্তু কর্মসূচি কিন্তু পালন করবেন। তবে অভিভাবকদের মধ্যে আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি। তা অনেকেই মন্তব্যের শব্দ শুলে চড়াচ্ছেন তারা বলছেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই ভেঙে দিচ্ছেন শিক্ষকেরা। আবার অনেকেই বলছেন যে যাত্রীদের জিম্মি করে পরিবহনরা যেভাবে তাদের দাবি আদায় করে ঠিক তেমনি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকরা দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছেন। এতে শিক্ষার্থীদের এই যে পরীক্ষা বিলম্ব হচ্ছে তাদের উপর বাড়তি একটা চাপ পড়ছে। তা তো অবশ্যই। সোহান, শুনছিলাম আপনার কাছ থেকে সুনামগঞ্জের খবর। এবার একটু বরিশালে যেতে চাই। আরেক সহকর্মী অপেক্ষা করছেন। তবে একটু জানিয়ে রাখি দর্শক, 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। যেমনটি বলছিলাম, বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আজ তো বরিশালের অনেক প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা, কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। সোহা, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ 2 তারিখ এবং বরিশাল জেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে সহকারী শিক্ষকদের একটি অংশ বেশ গত 2-3 দিন ধরেই কর্মবিরতিতে রয়েছেন এবং তাদের সাথে যোগাযোগ করে যেমনটা জানতে পেরেছি যে তাদের যে কর্মবিরতি কর্মসূচি সেটি চলবে এবং বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সকাল 9টায় বিদ্যালয়গুলো খুলবে এবং সকাল 10টায় প্রথম থেকে 3য় শ্রেণী এবং দুপুর 1টায় 4র্থ থেকে 5ম শ্রেণী পর্যন্ত পরীক্ষার কথা রয়েছে। এবং যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তারা জানিয়েছেন তারা যে কর্মবিরতি সেটি তাদের চলবে এবং তারা পরীক্ষা নিবে না। তবে আন্দোলনরত শিক্ষকরা গতকাল বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে দেখা করেছেন এবং তাদের যে কেন্দ্রীয় যে স্মারকলিপি ছিল সেটি দিয়েছেন এবং তারা পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে পরীক্ষাটি আরো 2 দিন পিছিয়ে দেওয়া হয়। তবে জেলা প্রশাসন
প্রশাসন এবং জেলা শিক্ষা কর্মকর্তা তারা একটি বৈঠক করেছেন এবং তারা জানিয়েছেন যেভাবেই হোক শিক্ষার্থীদের আসলে ভোগান্তিতে ফেলা যাবে না, সেক্ষেত্রে আসলে পরীক্ষা নিতে হবে এবং এর জন্য যদি সহকারী শিক্ষকরা সহযোগিতা না করে সেক্ষেত্রে স্কুলে যে দফতরি আছে বা অন্যান্য যারা কর্মচারী রয়েছে, পাশাপাশি অভিভাবক বা স্থানীয় যে যুব সমাজ আছে তাদের সহযোগিতা নিয়ে পরীক্ষাটি শেষ করতে হবে। তারা বলছেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরীক্ষা শেষ না হয় তাতে যে কোমলমতি শিক্ষার্থীরা আছে তারা পিছিয়ে পড়বে। এখন আসলে দেখার বিষয় হলো যে সকাল 9টায় স্কুল খুলবে এবং 10টায় পরীক্ষা হওয়ার কথা রয়েছে। 10টার পরে আসলে দেখা যাবে যে জেলা শিক্ষা কর্মকর্তা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি পালন করা হয় কিনা, বা যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছে তারা আসলে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করেন কিনা। তবে যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যদি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় যদি পরীক্ষা নেয় তাতে আসলে তাদের কোনো সমস্যা নেই। তারা বলেছেন তাদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি আসলে তারা পালন করে যাবেন। সোয়া জি, অনেক ধন্যবাদ কাউসার, বেশ গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সাথে তুমুল হট্টগোল হয়েছে। শিবির ও সাবেক ছাত্র সমন্বয়ক পক্ষ ঘেরাও করেছে ভিসির কার্যালয়। ভেতরে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি। সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ব্রাকসু স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ডক্টর মোহসিনা হাসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ শাহজামান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থগিতের ঘোষণাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলছেন ভিসি অধ্যাপক শওকত আলী। তার দাবি যদি কোনো ভুল থাকে তাহলে সেটি ঠিক করার দায়িত্ব কমিশনের। তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ছাত্রদল আর প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। ঢাকার পর পারিবারিক আদালত চালু হয়েছে চট্টগ্রামে। 5টি বিষয়ে চলবে বিচার কার্যক্রম। ঘরে বসেই মামলা দায়েরের পাশাপাশি বিচার প্রার্থীরা অনলাইনেই জানতে পারবেন মামলার ফল ও অগ্রগতি। এতে ভোগান্তি কমার পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা আইনজীবীদের। পারিবারিক সহিংসতা কিংবা নির্যাতনের শিকার হয়েও নানা সীমাবদ্ধতার কারণে সশরীরে আদালতে হাজির হয়ে মামলা বা অভিযোগ দায়ের করতে পারেন না অনেক নারী, ফলে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যান। এই সীমাবদ্ধতা ঘুচাতে চট্টগ্রামে চালু হয়েছে অনলাইন কার্যক্রম। নাম দেয়া হয়েছে পারিবারিক আদালত। আইনজীবী ও সেবা প্রার্থীরা নির্দিষ্ট অ্যাপস ব্যবহার করে পাবেন এই সেবা। এই আদালতে আপনার সদরঘাট, কোতোয়ালি, চকবাজার, কর্ণফুলী এই 4 থানাতে আপাতত পারিবারিক আদালতের কার্যক্রম চালু হচ্ছে। সেবা প্রার্থীরা আসছে, আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখে দিতেছি কীভাবে মামলা দাখিল করবে। এই জিনিসগুলো নতুন যেহেতু চালু হয়েছে সবাই তো এখন আপনার বুঝতেছে না। এখন থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে মিলবে পারিবারিক মামলার আবেদন, নথি দাখিল, শুনানি ও সাক্ষ্য দেওয়ার সুযোগ। সাশ্রয় হবে সময়, শ্রম, অর্থ। অনলাইনে হলো ওটা আমাদের সময় বাঁচবে, তারপর আমরা ওইটা সঠিকভাবে সব কিছু বুঝতে পারবো, অনলাইনের মাধ্যমে সব কিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সব কিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝতে পারি। শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা, টাকা অপচয়, তারপরে এদিকে আমার দোকানও বন্ধ। মানে আমার উচিলে আরো 3 জন মেয়ে কর্মচারী, ও 3 জনের আজকে ইনকাম বন্ধ। এই আদালতের পাড়া ঘুরতে 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 টাকাটা খরচ হয়, এনার্জি নষ্ট হয়ে যায়, বয়সটা চলে যায়। এবার এক পর্যায়ে যাচ্ছে ওর নতুন জীবন শুরু করার সময়টাই নেই। যথাযথ প্রচার এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিলে এর ব্যবহার বাড়বে বলছেন অনেকে। বারের সহায়তায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে যদি কিছুদিন নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আইনজীবীরা এই ব্যাপারে দক্ষ হয়ে উঠবে। ধরা আদালতে অনেক সময় মহিলারা ভয় পায়, ভুলে যায়। আমার চেম্বার থেকে যদি বলে তাহলে ওদের সুবিধা হয়ে যায় এবং এটাতেই সবাই কিন্তু আস্তে আস্তে ইউজড হয়ে যাবে। প্রযুক্তির একটা খারাপ দিকও আছে, যাতে মিসইউজ যাতে করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আমরা সংস্কারকে, নতুনত্বকে সবসময় সাধুবাদ জানাই। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বাকি আদালতেও এমন কার্যক্রম চালুর আহ্বান অনেক আইনজীবীদের। বিচার প্রার্থীরা আমরা কতটুকু সুবিধা পাচ্ছি এই বিষয়গুলো বিবেচনা করে ভবিষ্যতে অন্য আদালতগুলো করা অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি। এই পারিবারিকটা এবং আমাদের যে ট্রাইব্যুনাল যেগুলো রয়েছে সবগুলো কোর্টেই এবং হয়ে যাওয়া উচিত। খুব দ্রুত আমরা ট্রায়ালগুলো শেষ করে আমরা বিচার প্রার্থী জনগণকে আশা রাখি সুযোগ সুবিধাগুলো এবং সুবিচার দিতে সুবিধা বোধ করব।
আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গুম অধ্যাদেশ কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান 1 ডিসেম্বর রাত 11টায় বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে। সোমবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা আরও জানান, কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি। ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিল তার 90% সমাপ্ত হয়েছে। বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুতই সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি। আগামী 5 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কেরু চিনিকলের আখ মারাই মৌসুম। প্রতি বছরের মতো এবারও আধুনিক প্রক্রিয়ায় মারাই কার্যক্রম শুরু করার লক্ষ্য মিল কর্তৃপক্ষের। তবে এবারও আশঙ্কা দানা বেঁধেছে আধুনিকায়নের 102 কোটি টাকার BMRE প্রকল্প নিয়ে। এক যুগ পেরিয়ে গেলেও আজও মেশিন চালু করতে না পারায় হতাশা শ্রমিক কর্মচারীদের। তবে কেরু কর্মকর্তারা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবারই চালু হবে নতুন মিল হাউস ও বয়লার। কেরু চিনিকলে চিনি উৎপাদন বাড়ানো ও আধুনিকায়নের লক্ষ্যে 13 বছর আগে হাতে নেওয়া হয়েছিল BMRE প্রকল্প। আশা ছিল এতে সহজ হবে আখ মারাই, কমবে প্রসেস লস। কিন্তু এত বছরেও বাস্তবায়ন হয়নি এই জরুরি প্রকল্পটি। এই অবস্থায় আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হবে আখ মারাই মৌসুম। গত বছর আমরা একটা ওয়াটার ট্রেল দিয়েছিলাম 16, 17 এবং 18 মার্চ। তো এই 3 দিনের ওয়াটার ট্রায়ালে আমাদের কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেই ত্রুটিগুলো পরবর্তীতে সমাধানের জন্য আমরা গত এই 27 অক্টোবর থেকে এখানে আমরা কাজ শুরু করেছি। 2012 সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ছিল 46.5 কোটি টাকা। বছরে বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 102 কোটিতে। তারপরও প্রকল্প বাস্তবায়নের শঙ্কা রয়েছে শ্রমিক কর্মচারীদের মনে। প্রকল্পে 100 ফিট হচ্ছে চোং তৈরি করেছে, 20 ফিট হচ্ছে কেটে দেওয়া হয়েছে। এটা কি কারণে করা হয়েছে, কেন এই লুকোচুরি হয়েছে, এটা আমরা জানি না। প্রসেস হচ্ছে দিনে 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 বাড়তেই থাকছে। এবারও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষমেশ কি হয় এইটাই দেখার বিষয়। গত বছর ট্রায়াল করছে, কি কারণে হয়েছে না সাকসেসফুল হয়নি সেটা টেকনিক্যাল পার্সনরা তার উত্তর দিতে পারবে। আজকে প্রায় 14 বছর 13 বছরে পা দিয়েছে। একটি লোহা লক্করের জিনিস, এটার স্থাপনের পরবর্তীতে 14 বছর যদি অতিবাহিত হয়ে যায়, তার কর্মক্ষম অর্ধেক আগেই নষ্ট হয়ে যায়। কেরু চিনিকলে সনাতন পদ্ধতিতে প্রতিদিন গড়ে 1000 মেট্রিক টন আখ মারাই হয়। আসছে মৌসুমে এখানে 80,000 মেট্রিক টন আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিল চলবে 72 দিন। যদি আমরা এই মিল চালু করতে পারি, নতুন মিল হাউস এবং বয়লার, তাহলে আমাদের প্রসেস লস কিছুটা কমে যাবে। কাজের গতি দেখছি গতবারের চেয়ে এবারে বেশি। আমরা আশা করছি যে তারা কাজটা আমাদের 5 ডিসেম্বরের আগে সমাপ্ত করতে পারবে ইনশাল্লাহ। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের এই আশাবাদ বাস্তবে রূপ নেয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ছাত্রদের জোরালো আন্দোলন, কখন আবার মানববন্ধন, অতঃপর প্রশাসনের হস্তক্ষেপ। এরপর উদ্ধার হলো বেদখল হওয়া সরকারি জমি। সেখানে নির্মিত হয়েছে শিশু পার্ক। বলছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কথা। স্বাধীনতার পর এই প্রথম শিশুদের জন্য নির্মিত হওয়া পার্কটি ঘিরে উচ্ছ্বসিত উপজেলাবাসী। কদিন আগেও সরকারি জমি ছিল দখলদারদের কবলে। সেখানে এখন আনন্দ উপভোগে মেতেছে ছোট্ট শিশুরা। হরেক রকম রাইডে উচ্ছ্বসিত সবাই। স্বাধীনতার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে নির্মিত প্রথম শিশু পার্ক। 2017 সালে পার্কটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও দখলদারদের কারণে সম্ভব হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পার্ক বাস্তবায়নে জোরালো আন্দোলন গড়ে তোলে উপজেলার শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে হয় মানববন্ধন। পরে দখলদার উচ্ছেদে পদক্ষেপ নিয়ে পার্ক নির্মাণ শুরু করে প্রশাসন। 1 একর 7 শতক জায়গায় নির্মিত পার্কটিতে রয়েছে ওয়াকওয়ে, বিভিন্ন রাইড, খেলার মাঠ, লার্নিং সেন্টার, মুক্ত মঞ্চ সহ নানা সুবিধা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে খুশি জেলাবাসী। এখানে একটি সেল তৈরি হয়েছে, সেটা অনেক পছন্দ হয়েছে আমার। আমি সেলটাতে অনেকবার উঠেছি, এসে অনেক ভালো লাগছে। এখানে অনেকবার খেলেছি, অনেক ভালো লাগছে।
শিশু বিকাশের জন্য একটা ভালো ভূমিকা রাখবে এই পার্কটা। দম ফেলার মতো কোনো জায়গা নেই, সেই হিসাবে এত সুন্দর একটি পার্ক, এত বড় বিশাল একটি পার্ক, দিন শেষে আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলার জন্য একটি স্বস্তির নিঃশ্বাস বলা যায়। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, সাধারণ মানুষের জন্য একটি বিনোদনের জায়গা হয়েছে। পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। উপজেলা প্রশাসন জানায়, গত 1 বছরে মোট 22 জন দখলদার থেকে উদ্ধার করা হয় জমি। ভবিষ্যতে পার্কটি ঘিরে সাঁতার শেখার কেন্দ্র সহ রয়েছে নানা পরিকল্পনা। 3-in-1 একটা কম্বো প্যাকেজের মতো, যেখানে বাচ্চারা আসবে, খেলবে, আবার একটু পড়ালেখা করবে, আবার একটু ওপেন যে আমরা মুক্ত মঞ্চ রেখেছি এখানে একটু কালচারাল অ্যাক্টিভিটি করবে, মানে সবকিছু থাকে পার্কটাতে। এখানকার যে বাচ্চারা আছে তাদের তো একটা শারীরিক ডেভেলপমেন্টের প্রয়োজন, মানসিক ডেভেলপমেন্টের প্রয়োজন, শিক্ষার পাশাপাশি যেটা তারা এখানে এসে তাদের পূর্ণ ব্যাপ্তি ঘটবে। যা যা প্রয়োজন এই শিশু পার্কের উন্নয়নের জন্য আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের তথ্য মতে পদ্মাপাড়ের উপজেলা টঙ্গিবাড়িতে ৭২,০০০-এর বেশি শিশু রয়েছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আবারও সামরিক পোশাকে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সে ভিডিও প্রকাশ করেছে মস্কো। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ দেশটির ফ্রন্ট লাইনের গোপন এক কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করেন সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনের পোক্রোভস্ক সম্পূর্ণ দখলে নেয় রুশ সেনাদের প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। এর আগেও বিভিন্ন সময়ে সামরিক পোশাকে মহড়া কিংবা কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন তিনি। এবারে খেলার খবর দর্শক। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। মুস্তাফিজ বিশ্বমানের আর তাসকিন পুরো বাংলাদেশ দলের নেতা। ম্যাচের আগে শিশুদের এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। স্কোয়াডের মতোই এই ম্যাচে বাংলাদেশ একাদশেও আসতে পারে পরিবর্তন। মোহাম্মদ সাইফুদ্দিনের সময়টা কাটছে স্বপ্নের মতো। আগের ম্যাচেই 7 বলে 17 করে দলকে ম্যাচ জিতিয়েছেন, পরদিন নিজে জিতেছেন। বিপিএল নিলামে বিক্রি হয়েছেন 68 লক্ষ টাকায়। তৃতীয় টি-20তেও নজরটা এই পেস বোলিং অলরাউন্ডারের উপরই থাকবে। শুধু সাইফুদ্দিন নন, সাকিব, শরীফুল, মোস্তাফিজ কিংবা আইএল টি-20 খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা তাসকিন আহমেদ, পেস বোলিং কোচ শন টেইটের চোখে থাকবেন সবাই। তবে এই অস্ট্রেলিয়ান আলাদা করে মুগ্ধতা প্রকাশ করলেন মোস্তাফিজ আর তাসকিনের প্রতি। টেইটের মতে তাসকিন পুরো বাংলাদেশ দলেরই নেতা। He's become a leader for the group. I think maybe the other not just the fast bowlers, everybody looks to him now as a bit of a leader. And I enjoy working with him. And it's been, like you said, it's been so many years since I first met Taskin, and now he's become a really good player for Bangladesh. So yeah, he's a focal point. He's a leader, and it's great having someone like that in the squad. Yeah. আয়ারল্যান্ড বাংলাদেশ দুই দলের জন্য সিরিজটা টি-20 বিশ্বকাপ প্রস্তুতির। দুই দলের লক্ষ্যই সিরিজ জয়। প্রস্তুতির জন্য জয়ের বিকল্প আর কি আছে? It doesn't matter to us, I don't think. What matters is the way we are playing. So we need to go out and play well tomorrow. That's international cricket. There is an expectation to perform well. We obviously haven't had the amount of cricket that we would have wanted, throughout the year. But that's in the past now, and really focusing on where we're at. And like I said, I think the first 2 games have really shown the clarity of thought that we've put into it, the process that we're looking after, and hopefully we can keep doing that tomorrow. আগের 2টা ম্যাচ ছিল সন্ধ্যায়। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20 দুপুর 2টায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে।